ভাবুন তো, আমরা শুধুমাত্র একজন প্রত্যক্ষদর্শীর নিখুঁত তথাকথিত নিখুঁত স্মৃতির ওপর ভিত্তি করে কাউকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো। আর সবচেয়ে বড় ধাক্কাটা হলো সেই প্রত্যক্ষদর্শী কিন্তু অন্য কেউ নয়, খোদ আসামির নিজের মেয়ে। একদম। জর্জ ফ্র্যাঙ্কলিন নামের এক ব্যক্তির সাথে ঠিক এটাই ঘটেছিল। তার মেয়ে দীর্ঘ ২০ বছর পর থেরাপি নেওয়ার সময় হঠাৎ করে একটা স্মৃতি ফিরে পান। হ্যাঁ, স্মৃতিটা ছিল যে তার বাবা তার এক ছোটবেলার বন্ধুকে খুন করছেন। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। খুবই ভয়ঙ্কর। এবং এই স্মৃতির ওপর ভিত্তি করেই জর্জকে জেলে পাঠানো হলো। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য বিষয়টা হলো ৫ বছর পর অকাট্য প্রমাণ মেলে যে ওই খুনের ঘটনাটি ওইভাবে কখনোই ঘটেনি। পুরো স্মৃতিটাই ছিল একটা বিভ্রম বা ফলস মেমোরি। ঠিক। আর এখান থেকেই প্রশ্ন জাগে, আমাদের নিজেদের খুলির ভেতরে থাকা এই যে অদ্ভুত যন্ত্র, আমাদের মস্তিষ্ক, এটা আসলে কতটা নির্ভরযোগ্য? আজকের এই গভীর তথ্যানুসন্ধানে বা আলোচনাটিতে স্বাগতম। ধন্যবাদ। আজকে আমরা ডক্টর স্টিভেন নোভেলার লেখা দ্য স্কেপটিক্স গাইড টু দ্য ইউনিভার্স বইটির উপর ভিত্তি করে মানুষের মস্তিষ্কের কিছু অদ্ভুত দুর্বলতা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর কিভাবে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার মাধ্যমে এই দুর্বলতাগুলো থেকে বাঁচা যায় সেটা বোঝার চেষ্টা করব। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো। অবশ্যই সেই সতর্কতাটা দেওয়া খুব জরুরি। হ্যাঁ, আমাদের আজকের আলোচনায় হিলারি ক্লিন্টন বা ধরুন ডোনাল্ড ট্রাম্পের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের কিছু উদাহরণ আসবে, যা মূল বইয়ে দেওয়া আছে। কিন্তু আমরা কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না। একদমই না। আমাদের উদ্দেশ্য শুধু মস্তিষ্ক কিভাবে কাজ করে তার পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো নিরপেক্ষভাবে তুলে ধরা। ঠিক আছে, তো চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। জর্জ ফ্র্যাঙ্কলিনের ওই মর্মান্তিক ঘটনাটা দিয়ে শুরু করি। আমরা তো সাধারণত মনে করি আমাদের মেমোরিটা স্মৃতি হলো একটা হার্ড ড্রাইভ বা ভিডিও ক্যামেরার মতো। হ্যাঁ, আমরা ভাবি যা দেখছি ঠিক সেটাই রেকর্ড হয়ে থাকছে। কিন্তু স্নায়ুবিজ্ঞানীদের মতে স্মৃতি আসলে কোনো প্যাসিভ রেকর্ডিং নয়। এটি একটি অত্যন্ত সক্রিয় আর নির্মাণশীল প্রক্রিয়া। তার মস্তিষ্ক শুধু তথ্য জমা রাখে না, সে আসলে মেমোরি তৈরি করে। ঠিক তাই। যখন আমরা কোনো কিছু মনে করার চেষ্টা করি, মস্তিষ্ক তখন টুকরো টুকরো তথ্য জোড়া লাগায়। এটা তো অনেকটা আমাদের স্মার্টফোনের অটোফিল বা অটো কারেক্ট ফিচারের মতো শোনায়। চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, ঠিক অটোফিলের মতোই কাজ করে। যখনই কোনো স্মৃতিতে ফাঁকা জায়গা থাকে, মস্তিষ্ক নিজের মতো করে সবচেয়ে সম্ভাব্য শব্দ বা দৃশ্য বসিয়ে সেটা পূরণ করে নেয়। বাপরে! তার আমরা যা মনে করছি তার পুরোটা সত্যি নাও হতে পারে। একদমই তাই। স্নায়ুবিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের এই অটোফিলিংয়ের নামই হল কনফ্যাবুলেশন। মস্তিষ্ক যখন দেখে তার কাছে সম্পূর্ণ তথ্য নেই, তখন সে অবচেতনভাবেই একটা যুক্তিসঙ্গত গল্প বানিয়ে সে শূন্যস্থান পূরণ করে দেয়। মানুষটি কিন্তু ইচ্ছাকৃতভাবে মিথ্যে বলছে না, তাই তো? না, সে নিজের কাছে পুরোপুরি সৎ। যেমন ধরুন, বইটিতে হিলারি ক্লিন্টনের ২০০৮ সালের বোসনিয়া সফরের একটা বিখ্যাত উদাহরণ দেয়া হয়েছে। হ্যাঁ, ওই ঘটনাটা। তিনি তো দাবি করেছিলেন যে বোসনিয়ায় ল্যান্ড করার পর স্নাইপার হামলার কারণে তাদের মাথা নিচু করে দৌড়াতে হয়েছিল। ঠিক, কিন্তু পরে যখন ভিডিও ফুটেজ দেখা গেল তখন দেখা যায় তিনি অত্যন্ত শান্তভাবে হেঁটে আসছেন, সেখানে কোনো হামলা হয়নি। অনেকেই তখন তাকে মিথ্যেবাজি বলেছিলেন। কিন্তু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তো অন্য কথা বলছে, তাই না? হ্যাঁ, মনস্তত্ত্ব বলছে ওই সফরের সময় তিনি হয়তো তীব্র মানসিক চাপ বা আতঙ্কের মধ্যে ছিলেন। পরবর্তীতে যখন তিনি স্মৃতিটা রিকল করেছেন, তখন তার মস্তিষ্ক ওই ভয়ের অনুভূতির সাথে সামঞ্জস্য রেখে একটা স্নাইপার হামলার গল্প অটোফিল করে নিয়েছে। অবিশ্বাস্য একটা ব্যাপার। আর শুধু মেমোরি তো নয়, আমাদের চোখের দেখাও তো মারাত্মকভাবে ফিল্টার করা। ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস নিয়ে সেই বিখ্যাত গরিলা এক্সপেরিমেন্টের কথাই ধরুন। ও হ্যাঁ, সাইকোলজির ইতিহাসের অন্যতম সেরা একটা পরীক্ষা। মানুষকে একটা ভিডিওতে সাদা শর্ট পরা খেলোয়াড়রা কতবার বাস্কেটবল পাস করছে তা গুনতে বলা হলো। আর ভিডিওর ঠিক মাঝখান দিয়ে আস্ত একটা গরিলা স্যুট পরা একজন মানুষ বুক চাপড়ালো। অথচ 40% মানুষ সেই গরিলাটাকে দেখতেই পেল না। বাপরে, 40%! কিন্তু আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগে রেডিওলজিস্টদের ঘটনাটা। হ্যাঁ, ওই গবেষণার কথা বলছেন তো, যেখানে রেডিওলজিস্টদের সিটি স্ক্যানের ভেতর গরিলার ছবি বসিয়ে দেওয়া হয়েছিল। একদম। 82% রেডিওলজিস্ট ওই গরিলাটা খেয়ালই করেননি, কারণ তারা খুঁজছিলেন ক্যান্সারের টিউমার, গরিলা নয়। কিন্তু এখানে একটা যৌক্তিক দ্বন্দ্ব তৈরি হয় আমার মনে। কিরকম?
মানে ধরুন যদি আমাদের চোখ আর স্মৃতি এতই দুর্বল হয়, আমাদের হার্ডওয়্যারে এত বাগ আর ত্রুটি থাকে, তাহলে তো পদে পদে আমাদের বিপদে পড়ার কথা। আমরা রাস্তা পার হচ্ছি কিভাবে, বা দৈনন্দিন জটিল সিদ্ধান্তগুলো নিচ্ছি কিভাবে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্ক শতভাগ নিখুঁত তথ্য সংগ্রহ করার জন্য তৈরি হয়নি। তাহলে কিসের জন্য তৈরি হয়েছে? একে থাকার জন্য, দ্রুত কাজ করার জন্য। মস্তিষ্ক নিখুঁত তথ্যের চেয়ে সামঞ্জস্য বা কনসিস্টেন্সির ওপর বেশি জোর দেয়। মানে রাস্তা পার হওয়ার সময় আমাদের গরিলা খোঁজার দরকার নেই, কোনো গাড়ি ধেয়ে আসছে কিনা শুধু সেই প্যাটার্নটা দ্রুত ধরতে পারলেই কাজ চলে যায়। ঠিক, প্রতি মুহূর্তে আমাদের চোখ, কান, অন্যান্য ইন্দ্রিয়গুলো বিলিয়ন বিলিয়ন ডেটা গ্রহণ করছে। মস্তিষ্ক যদি এই পুরো তথ্য প্রসেস করতে যায়, তবে কগনিটিভ ওভারলোডে আমাদের সিস্টেম ক্র্যাশ করবে। ও আচ্ছা, মানে মস্তিষ্ক ইচ্ছা করেই শর্টকাট নেয়। একদম, সে অপ্রয়োজনীয় তথ্য ছেঁটে ফেলে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই শর্টকাটগুলো ব্যবহার করে। আর এই শর্টকাট নিতে গিয়েই তো মস্তিষ্ক শূন্যস্থানের মাঝে কাল্পনিক প্যাটার্ন বা অর্থ খুঁজতে শুরু করে। যেমন আকাশে মেঘের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো মেঘটা ঠিক একটা খরগোশের মতো দেখতে। হ্যাঁ, এটা খুব পরিচিত একটা ঘটনা। বা ধরুন নাসার ভাইকিং স্পেসক্রাফট যখন মঙ্গলের ছবি তুলল, তখন মঙ্গলের বুকে মানুষের বিশাল এক পাথরের মুখ বা ফেস অন মার্স দেখতে পেয়ে পুরো পৃথিবীতে হইচই পড়ে গেল। আমাদের মস্তিষ্কের একটা বিশেষ অংশ আছে যার নাম ফিউজিফর্ম ফেস এরিয়া। বিবর্তনের কারণেই মানুষের মুখ চিনে নেওয়ার জন্য আমাদের মস্তিষ্ক ভীষণভাবে অ্যাগ্রেসিভ। মানে সে সবসময় মুখ খুঁজতে থাকে। হ্যাঁ, এই ফিউজিফর্ম ফেস এরিয়া এতটাই সক্রিয় যে সামান্যতম চোখের মতো দুটি বিন্দু আর মুখের মতো একটা দাগ দেখলেই সে সেটাকে মানুষের মুখ হিসেবে প্রসেস করে। একেই বিজ্ঞানের ভাষায় বলা হয় প্যারিডোলিয়া। প্যারিডোলিয়া, আচ্ছা। আর এর সাথে আরেকটি মনস্তাত্ত্বিক প্রবৃত্তি যুক্ত হয়, যাকে বিজ্ঞানীরা বলেন হাইপার অ্যাক্টিভ এজেন্সি ডিটেকশন ডিভাইস, বা সংক্ষেপে হ্যাড। হ্যাঁ, কিন্তু মানে শুধু একটা মুখ বা প্যাটার্ন দেখা আর সেই প্যাটার্নের পেছনে কোনো উদ্দেশ্য বা এজেন্সি আছে, এটা ভাবার মধ্যে তো বিশাল পার্থক্য। মানুষ তো শুধু টোস্টের পোড়া অংশে মুখ দেখেই থেমে থাকে না, তারা ভাবে এই চেহারাটা তাদের কোনো গোপন বার্তা দিতে চাইছে। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এর সংযোগ খুঁজি, তাহলে এই জায়গাটিতে গেম থিওরি এবং বিবর্তনের সমীকরণটা বোঝা খুব জরুরি। একটু সহজ করে বলবেন। ধরুন, হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে হাঁটত, তখন হঠাৎ পাশের একটা ঝোপ নড়ে উঠলে তাদের মস্তিষ্কের সামনে দুটি অপশন থাকত। আচ্ছা। এক, এটা স্রেফ বাতাস, যার কোনো প্রাণ বা এজেন্সি নেই। 2, ঝোপের পেছনে একটা সিংহ লুকিয়ে আছে যার প্রাণ বা উদ্দেশ্য আছে। ঠিক। এখন কেউ যদি ওটাকে বাতাস ভেবে ভুল করে আর সেখানে সত্যি সিংহ থাকে, তবে তার মৃত্যু নিশ্চিত। একে বলা হয় ফলস নেগেটিভ। বাপরে। অন্যদিকে কেউ যদি বাতাসকে সিংহ ভেবে দৌড়ে পালায়, তবে তার সামান্য এনার্জি নষ্ট হবে মাত্র। একে বলা হয় ফলস পজিটিভ। বুঝতে পেরেছি। বিবর্তনের খেলায় ফলস নেগেটিভের মূল্য জীবন দিয়ে চোকাতে হয়। একদম, তাই যে কোনো অস্পষ্ট নড়াচড়া বা প্যাটার্নের পেছনে কোনো অদৃশ্য এজেন্ট বা শক্তির হাত আছে, এটা ধরে নেওয়ার জন্য আমাদের মস্তিষ্ক প্রোগ্রাম করা। আর এই আদি প্রবৃত্তি আধুনিক যুগে এসে ভিত্তিহীন কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয়, তাই না? হ্যাঁ, যে কোনো এলোমেলো বা র্যান্ডম ঘটনার পেছনে আমরা অবচেতনভাবেই কোনো গোপন সংগঠন বা শক্তির হাত খুঁজতে থাকি। এই বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং। তার মানে আমরা বাইরের পরিবেশের র্যান্ডম নয়েজের ভেতরে নিজেরা এজেন্ট তৈরি করে নিচ্ছি। কিন্তু অনেকেই তো খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তারা রাতে নিজেদের ঘরে এলিয়েন দেখেছেন। বা বন্ধুদের সাথে বসা অবস্থায় উইজা বোর্ডের গুটি কোনো অদৃশ্য আত্মার প্রভাবে নিজে নিজে নড়তে দেখেছেন। ঠিক। তাদের এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে স্রেফ ভুল দেখা বলে উড়িয়ে দেওয়াটা কি একটু বেশি সরলীকরণ হয়ে যাচ্ছে না? দেখুন, তাদের অভিজ্ঞতা তাদের নিজেদের কাছে পুরোপুরি বাস্তব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলো কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং আমাদের স্নায়বিক কাঠামোর কিছু সাময়িক ত্রুটি। যেমন এলিয়েন দেখার বিষয়টা। হ্যাঁ, এলিয়েন বা ভূত দেখার বেশিরভাগ ঘটনার নিখুঁত ব্যাখ্যা হল হিপনাগোগিয়া বা স্লিপ প্যারালাইসিস। বোবাই ধরা যাকে বলে। অনেকটা সেরকমই। ঘুমের রেম সাইকেলের সময় আমাদের শরীর অবশ থাকে, যাতে আমরা স্বপ্নের দৃশ্য অনুযায়ী শারীরিকভাবে নড়াচড়া করে নিজেদের আহত না করি। আচ্ছা। কিন্তু কখনো কখনো মস্তিষ্ক জেগে ওঠে, অথচ শরীরের সেই অবশ ভাবটা কাটে না।
এই শারীরিক অসামঞ্জস্যতার সময় স্বপ্নের দৃশ্যগুলো বাস্তবের সাথে মিশে যায়। বাপরে, মানে জেগে থাকা অবস্থাতেই স্বপ্ন দেখা। ঠিক, মানুষ তখন ঘরে ছায়ামূর্তি দেখে, বুকে প্রবল চাপ অনুভব করে। বিখ্যাত লেখক হুইটলি স্ট্রাইবার তার এলিয়েন অপহরণের যে দাবি করেছিলেন, তার পেছনে এই হিপনোগোগিয়াই দায়ী ছিল। আর উইজা বোর্ডের গুটি নিজে নিজে নড়ার বিষয়টা, সেখানে তো মানুষ সম্পূর্ণ সজাগ থাকে। উইজা বোর্ডের ক্ষেত্রে যা কাজ করে তা হল ইডিওমোটর এফেক্ট। ইডিওমোটর এফেক্ট, এটা আবার কি? এখানে সচেতন মনের অজান্তেই আমাদের অবচেতন প্রত্যাশা অনুযায়ী পেশি সংকুচিত বা প্রসারিত হয়। মানুষ ভাবে গুটিটা নিজে নিজে নড়ছে, কিন্তু আসলে তাদের সম্মিলিত অতি সূক্ষ্ম পেশির নড়াচড়াই গুটিটাকে নির্দিষ্ট অক্ষরের দিকে ঠেলে দেয়। মানে তারা নিজেরাই ওটাকে নাড়াচ্ছে কিন্তু বুঝতে পারছে না। একদম। ডাউজিং বা জাদুর কাঠির সাহায্যে মাটির নিচে পানি খোঁজার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে। এই ইডিওমোটর এফেক্ট শুনতে নিরীহ বা জাদুকরী মনে হলেও বাস্তব জীবনে এর পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। ইরাকে ব্যবহৃত সেই ভুয়া বোম ডিটেক্টর ADE651-এর ঘটনাটাই দেখুন। হ্যাঁ, ওই ঘটনাটা চরম মর্মান্তিক। মানে ওটা মূলত গল্ফ বল খোঁজার একটা খেলনা যন্ত্র ছিল, যার ভেতরে কোনো ইলেকট্রনিক্সই ছিল না, শুধু একটা প্লাস্টিকের খোলস আর একটা অ্যান্টেনা। কিন্তু যারা এটা ব্যবহার করত তারা অবচেতন হাতের নড়াচড়াকে জাদুর মতো কাজ করছে ভেবে সেটা দিয়ে বোমার সন্ধান করত। আর এর ফলে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, কারণ বোমাগুলো আসলে ধরাই পড়ত না। ঠিক। ফ্যাসিলিটেটেড কমিউনিকেশনের নামে প্রতিবন্ধী মানুষদের টাইপ করতে সাহায্য করার পদ্ধতিতেও একই ঘটনা ঘটে। কোমা রোগীর রম হাওয়েনের ক্ষেত্রে তো এটা প্রমাণিত। হ্যাঁ, ডক্টর স্টিভেন লরিস প্রমাণ করে দেখিয়েছিলেন যে টাইপ করা কথাগুলো রোগীর নয়, বরং যে সাহায্যকারী তার হাত ধরে আছে সে তার নিজের অবচেতন মনের কথাগুলোই টাইপ করে যাচ্ছে। ঠিক, ওই ইডিওমোটর ইফেক্টের মাধ্যমে। এই ঘটনাগুলো বারবার প্রমাণ করে যে আমাদের হার্ডওয়্যার বা ইন্দ্রিয়গুলো যেমন দুর্বল, তেমনি প্যাটার্ন খোঁজার ক্ষেত্রে আমাদের প্রসেসরেও অসংখ্য বাগ আছে। একদম সঠিক বলেছেন। কিন্তু এই যে এত সব বাগ বা ত্রুটির কথা আমরা জানলাম, আমাদের মন কি সহজেই ভুলগুলো মেনে নেয়? একেবারেই না। সত্যি বলতে কি, আমাদের মস্তিষ্ক ভুল স্বীকার করতে একদমই পছন্দ করে না। আমার তো মনে হয় মস্তিষ্ক সত্য খোঁজার বদলে নিজের ইগো এবং আগের বিশ্বাসগুলোকে বাঁচাতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। যেন সে কোনো নিরপেক্ষ বিচারক নয়, বরং সে একজন ভাড়া করা উকিল। অসাধারণ একটা তুলনামূলক চিত্র দিয়েছেন। মস্তিষ্ক সত্যিই একজন ভাড়া করা উকিলের মতোই আচরণ করে, এবং মনস্তত্ত্বের জগতে এর দুটি সুন্দর নাম আছে, ডানিং-ক্রুগার ইফেক্ট এবং মোটিভেটেড রিজনিং। ডানিং-ক্রুগার ইফেক্টটা তো বোধহয় সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের বিষয়টা, তাই না? হ্যাঁ, ডানিং-ক্রুগার ইফেক্ট বলছে অযোগ্য বা অজ্ঞ মানুষেরা নিজেদের অক্ষমতাটুকু বুঝতে পারে না। নিজেদের অজ্ঞতা মাপার মতো জ্ঞানটুকুও তাদের নেই বলেই তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়। আর মোটিভেটেড রিজনিং? এটা হলো আপনার সেই ভাড়া করা উকিল, যে নতুন কোনো তথ্য এলেই যুক্তি সাজিয়ে নিজের পুরনো বিশ্বাসটাকেই জেতাতে চায়। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তার মানে যখন কেউ এমন কোনো তথ্য শোনে যা তার গভীর বিশ্বাসের পরিপন্থী, তখন মস্তিষ্কের লজিক্যাল অংশটা কি কাজ করা বন্ধ করে দেয়? আক্ষরিক অর্থেই তাই। বিজ্ঞানীরা fMRI স্ক্যান করে দেখেছেন, যখন মানুষদের তাদের রাজনৈতিক বা তীব্র আবেগের বিশ্বাসের বিরুদ্ধে কোনো তথ্য দেওয়া হয়, তখন মস্তিষ্কের যুক্তিবাদী অংশ নিষ্ক্রিয় হয়ে যায়। বাপরে, তাহলে কাজ করে কোনটা? এর বদলে মস্তিষ্কের অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে। এই অ্যামিগডালা হল আমাদের আবেগের কেন্দ্র, যা আমাদের অস্তিত্ব বা পরিচয়ের সাথে যুক্ত। মানে আপনার বিশ্বাসের বিরুদ্ধে বৈজ্ঞানিক তথ্য দেয়া হলে মস্তিষ্কে অ্যাড্রেনালিনের বন্যা বয়ে যায়? ঠিক তাই। মস্তিষ্ক বিপরীতমুখী তথ্যকে ঠিক সেভাবেই দেখে যেভাবে সে একটা হিংস্র প্রাণীর আক্রমণকে দেখে। এটি একটি ফাইট অর ফ্লাইট রেসপন্স, যেখানে যুক্তির চেয়ে আত্মরক্ষা বড় হয়ে দাঁড়ায়। আর এই ফাইট অর ফ্লাইট অবস্থায় মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য যে অস্ত্রগুলো ব্যবহার করে, তার মধ্যে কনফার্মেশন বায়াস তো সবচেয়ে শক্তিশালী। কনফার্মেশন বায়াসকে বলা যায় সব বায়াসের রাজা। একদম। আমরা প্রতিনিয়ত শুধু সেই তথ্যগুলোই খুঁজি বা মনে রাখি যা আমাদের আগে থেকেই লালন করা বিশ্বাসকে সমর্থন করে, আর যেগুলো আমাদের বিশ্বাসের বিরুদ্ধে যায় সেগুলোকে আমরা ব্যতিক্রম বলে এড়িয়ে যাই। হ্যাঁ, আমরা শুধু আমাদের মনের মতো জিনিসগুলোই দেখতে চাই। ট্রিপোফ্যালেসির ধারণাটা এর একটা নিখুঁত উদাহরণ। কেউ হয়তো বিশ্বাস করে যে সে পরচুলা পরা সবাইকে চিনে ফেলতে পারে,
সে শুধু সেই ঘটনাগুলোই মনে রাখে যখন সে কারো পরচুলা ধরতে পেরেছে। কিন্তু কত মানুষ যে অত্যন্ত নিখুঁত পরচুলা পড়ে তার সামনে দিয়ে চলে গেছে যা সে টেরই পায়নি, সেটা তার হিসাবেই থাকে না। ঠিক, সাইকিক বা ভবিষ্যৎ বক্তারাও ঠিক এভাবেই কনফার্মেশন বায়াস কাজে লাগায়। তাদের মিলে যাওয়া কথাগুলো আমরা মনে রাখি আর ভুলগুলো ভুলে যাই। একদম। এবং এই কনফার্মেশন বায়াসের পাশাপাশি যুক্তির বেশ কিছু ফ্যালাসি বা ভ্রান্তি আমাদের চিন্তা করার ক্ষমতাকে আচ্ছন্ন করে রাখে, যেমন অ্যাপিল টু অ্যান্টিকুইটি। এটা কি রকম? এই ফ্যালাসি অনুযায়ী কোনো কিছু হাজার বছর ধরে চলে আসছে বলেই সেটা ভালো বা সত্য। মানুষের মস্তিষ্ক এই যুক্তিকে খুব সহজে গ্রহণ করে, কারণ এটি মানসিকভাবে খুব সহজ, পুরনো মানেই পরীক্ষিত। কিন্তু প্রাচীনকালের ব্লাডলেটিং বা শরীর থেকে রক্ত বের করে রোগ সারানোর চিকিৎসার কথা ভাবুন। হাজার বছর ধরে মানুষ এটা করেছে, মানেই তো এটা বিজ্ঞানসম্মত হয়ে যায় না? একদমই না, এটা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। ঠিক একইভাবে আছে আপিল টু নেচার। মানুষ অবচেতনভাবেই ধরে নেয় যা কিছু প্রাকৃতিক তাই নিরাপদ আর ভালো। কিন্তু প্রকৃতির সবকিছুই তো মানুষের বন্ধু নয়। বোটুলিনাম টক্সিনের কথাই ধরা যাক, এটি পুরোপুরি প্রাকৃতিক, কিন্তু এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং মারাত্মক বিষ। ঠিক, প্রাকৃতিক আর কৃত্রিম শব্দের মধ্যে একটা ভুয়া সীমারেখা টেনে আমরা প্রায়শই ভুল সিদ্ধান্তে পৌঁছাই। তবে এর চেয়েও মারাত্মক যে যুক্তির ভ্রান্তি আমরা প্রতিনিয়ত করি তা হল পোস্ট হক বা কোরিলেশন আর কজেশন গুলিয়ে ফেলা। দুটো ঘটনা একসাথে ঘটলেই মানুষ ধরে নেয় একটা আরেকটার কারণ। ঠিক বলেছেন, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়ের গ্রাফ যদি কাকতালীয়ভাবে মিলে যায়, মানুষ জোর করে তাদের মধ্যে কার্যকারণ বা কজেশন তৈরি করে নেয়। টাইলার ভিজনের স্পিউরিয়াস কোরিলেশনের গবেষণাগুলো দেখলে এটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ওই বিখ্যাত গ্রাফটার কথা মনে পড়ছে। সেখানে দেখানো হয়েছিল যে অর্গানিক খাবারের বিক্রি বাড়ার গ্রাফের সাথে অটিজম বাড়ার গ্রাফ হুবহু মিলে যাচ্ছে। এর মানে কি অর্গানিক খাবার খেলে অটিজম হয়? একেবারেই না, কিন্তু মস্তিষ্ক সেই প্যাটার্ন দেখে ভুল সম্পর্ক তৈরি করে নেয়। আর মস্তিষ্ক কিভাবে এই অসঙ্গতি বা অ্যানোমালি খোঁজে তার সবচেয়ে বড় প্রমাণ হল জন এফ কেনেডির হত্যাকাণ্ডের সময়কার রহস্যময় আমব্রেলা ম্যানের ঘটনা। ওহ, এটা তো কনস্পিরেসি থিওরিজদের অন্যতম প্রিয় একটা বিষয়। হ্যাঁ, রৌদ্রোজ্জ্বল দিনে কেনেডির গাড়িবহরের পাশে একজন মানুষ কালো ছাতা খুলে দাঁড়িয়েছিল এবং ঠিক সেই মুহূর্তেই কেনেডি গুলিবিদ্ধ হন। কনস্পিরেসি থিওরিস্টরা সাথে সাথেই এই অসঙ্গতি লুফে নিল। তারা ভাবল ছাতাওয়ালাই খুনি। ঠিক, ছাতাওয়ালাকে দেখেই মানুষ ভাবল সেই খুনি বা ঘাতকদের ইশারা দিচ্ছিল। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ায়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কনস্পিরেসি থিওরিস্টরা কিভাবে চিন্তা করে তার নিখুঁত উদাহরণ হল এই অ্যানোমালি হান্টিং। মানে তারা বড় প্রমাণগুলো এড়িয়ে যায়? একদম। তারা মূল ঐতিহাসিক এবং বৃহত্তর বৈজ্ঞানিক প্রমাণগুলো পুরোপুরি এড়িয়ে গিয়ে শুধুমাত্র একটা ছোটখাটো অদ্ভুত জিনিসের ওপর ফোকাস করে। কেনেডির ওই ছাতাওয়ালার ঘটনার পেছনে সম্পূর্ণ আলাদা একটা ঐতিহাসিক কারণ ছিল। কারণটা কি ছিল আসলে? ওই ব্যক্তি আসলে তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভেল চেম্বারলেনের আপোষকামিতার নীতির প্রতিবাদ করার জন্য কেনেডির বাবাকে ব্যঙ্গ করতে ওই ছাতা খুলে দাঁড়িয়েছিলেন। এর সাথে হত্যাকাণ্ডের কোনো সম্পর্কই ছিল না। বাপরে, অথচ মানুষ এটাকে কি বানালো? ঠিক, কিন্তু কনস্পিরেসি থিওরিস্টরা এই যুক্তিসঙ্গত ব্যাখ্যা না খুঁজে অ্যানোমালি হান্টিংয়ের মাধ্যমে নিজেদের ষড়যন্ত্রের গল্পের সাথে তা মিলিয়ে নেয়। চাঁদে অবতরণের ক্ষেত্রেও তারা একই কাজ করে। হ্যাঁ, আকাশে তারা নেই কেন বা ছায়ার দিক ঠিক নেই কেন এসব বলে। একদম। তারা ক্যামেরার এক্সপোজার বা চাঁদের এবড়োখেবড়ো মাটির বৈজ্ঞানিক কারণগুলো পুরোপুরি অস্বীকার করে। আমরা যদি আজকের এই পুরো আলোচনাটিকে এক সুতোয় গাঁথি, তাহলে দেখা যাচ্ছে আমাদের চোখ আর কান আমাদের প্রতিনিয়ত ধোঁকা দেয়। আমাদের স্মৃতি অটোফিল ফিচারের মতো নতুন গল্প বানায়। হ্যাঁ, আর আমাদের মস্তিষ্ক মেঘের মধ্যে খরগোশ আর র্যান্ডম ঘটনার মধ্যে ষড়যন্ত্রের প্যাটার্ন খুঁজে। আর সবশেষে আমাদের ইগো আর কনফার্মেশন বায়াস সত্যকে দূরে সরিয়ে অ্যামিগডালাকে ব্যবহার করে আমাদের নিজেদের বানানো মিথ থেকেই রক্ষা করতে উকিলের মতো লড়াই করে। সহজ কথায়, আমরা সবাই আসলে ত্রুটিযুক্ত মাংসপেশির যন্ত্র বা ফ্লড মিট মেশিনস। আমাদের স্মৃতি, উপলব্ধি বা যুক্তি কোনোটাই নিখুঁত নয়। কিন্তু এই ত্রুটিগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এই সীমাবদ্ধতাগুলো মেনে নেয়াটাই হল বিজ্ঞানভিত্তিক সংশয়বাদের প্রথম শর্ত।
মেটাকগনিশন, অর্থাৎ নিজের চিন্তাভাবনা নিয়ে চিন্তা করার চর্চাই পারে আমাদেরকে ভুয়া তথ্যের এই গোলকধাঁধা থেকে রক্ষা করতে। নিজের ভুল স্বীকার করার মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, নিজের যুক্তির ফাঁদগুলো চিনতে পারা এবং বিনয়ের সাথে এটা মেনে নেয়া যে আমি হয়তো ভুল ভাবছি, এটাই হলো উত্তরণের একমাত্র পথ। চমৎকার বলেছেন। একদম শেষ পর্যায়ে এসে একটি প্রশ্ন যা হয়তো আমাদের নতুন ভাবনার উদ্রেক করবে। বর্তমানে আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগে প্রবেশ করেছি, আর এই এআইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মানুষেরই তৈরি করা কোটি কোটি ডেটা দিয়ে। হ্যাঁ, এটা তো একটা বড় চ্যালেঞ্জ। তাহলে মানুষের মস্তিষ্কের এই ডানিং-ক্রুগার কনফার্মেশন বায়াস এবং যুক্তির ফাঁদগুলো কি সেই ডেটার মাধ্যমে এআই এর ভেতরেও প্রবেশ করছে? এমন এক ভবিষ্যৎ কি অপেক্ষা করছে যেখানে এআই অত্যন্ত নিখুঁত যুক্তির ছদ্মবেশে এই মানবীয় বায়াসগুলোকেই কাজে লাগাবে আর আমাদের এই ত্রুটিযুক্ত মস্তিষ্ক সেটা ধরতেই পারবে না? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। এই দার্শনিক এবং বৈজ্ঞানিক প্রশ্নটি আপনাদের মুক্ত ভাবনার জন্য রেখে আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। চারপাশের জগৎকে প্রশ্ন করুন, আর তার চেয়েও বেশি প্রশ্ন করুন নিজের চিন্তার প্রক্রিয়াকে।